আলাইকুম, সকলকে স্বাগত জানাই রুট একাডেমিতে। আমাদের আজকের টপিক হচ্ছে হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। আমাদের রক্ত সংবহন তন্ত্র এটি নিয়ে আলোচনা করতে গেলেই সর্বপ্রথম যেই অঙ্গের কথা মাথায় আসে সেটি হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের রক্ত সরবরাহের যে প্রক্রিয়া সেটিকে বজায় রাখে এবং হৃৎপিণ্ডের এই যে রক্ত সরবরাহের জন্য সংকোচন প্রসারণ হওয়াটা নিশ্চয়ই এর একটি নিয়ন্ত্রণ ব্যবস্থাও থাকবে। এই হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েই আমাদের আজকের টপিক। হৃৎপিণ্ডে মায়োজেনিক নিয়ন্ত্রণ টপিকটা অনেক বড় এবং এটা এইচএসসিতে সিকিউ আকারে আমরা মেনলি পড়ে থাকি। তো সেজন্য আমরা একটু ডিটেলসই পড়ার চেষ্টা করবো আজকে। একটু জাংশনাল টিস্যুগুলো কিভাবে কাজ করে, তাদের ক্লিনিক্যালটা কি সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আর হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ এটি পড়ার আগে আমাদের একটু চিন্তা করা দরকার যে হৃৎপিণ্ডটা আসলে কার দ্বারা নিয়ন্ত্রিত হয়। হৃৎপিণ্ড তো আমাদের রক্ত সরবরাহের প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করছে, তাই না? তো হৃৎপিণ্ড অ্যাজ এ অর্গান এটি কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? আমরা অনেক সময় এরকম শুনে থাকি যে কোনো একজন ব্যক্তি ব্রেইন ডেড হয়ে গিয়েছে, কিন্তু তারপরও তার হৃৎপিণ্ড চলমান আছে, তার ব্লাড সার্কুলেশন সিস্টেম চলতেছে, হয়তো তার সেন্সরি যে পার্টগুলো সেটা হয়তো অলরেডি ডেড হয়ে গিয়েছে। এখন এটা কিভাবে সম্ভব? আমরা এটা জানি যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে হৃৎপেশি রয়েছে সেই হৃৎপেশিগুলো কিন্তু কার্যগতভাবে একটি অনৈচ্ছিক পেশি, কিন্তু দেখতে ঐচ্ছিক পেশির মতো। আর আমরা এটা জানি যে অনৈচ্ছিক পেশিগুলো কিন্তু তাদের নিজেদের মতোই কাজ করতে থাকে, আমরা ইচ্ছাধীনভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। সুতরাং হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণ আমাদের ইচ্ছাধীন নয়। এখন এই নিয়ন্ত্রণটা কি আমাদের নার্ভাস সিস্টেম দিয়ে হচ্ছে, নাকি এটি নিজে থেকে নিয়ন্ত্রণ হচ্ছে? যেমন আমাদের অন্ত্রের ক্ষেত্রে আমরা দেখি মাইন্ট্রিক প্লেক্সাস এবং মেসনার্স প্লেক্সাসের মাধ্যমে। আচ্ছা, তো হৃৎপিণ্ডের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণটা হয় হচ্ছে মূলত পেশি দিয়ে। হৃৎপিণ্ডে কিছু বিশেষ হৃৎপেশি রয়েছে যেগুলোকে আমরা বলে থাকি সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। এগুলি হচ্ছে হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণটি করে থাকে। এখন এই যে মায়োজেনিক কথাটা, এই কথার মধ্যেও কিন্তু আমাদের সেই মায়োজেনিক বা পেশির উল্লেখটি রয়েছে। খেয়াল করে দেখা যায় যে মায়োজেনিকের মধ্যে মায়ো যে পার্টটুকু এটা দিয়ে আমরা বুঝে থাকি হচ্ছে পেশি, এবং জেনিক যে পার্টটুকু এটা দিয়ে বুঝে থাকি হচ্ছে জেন বা জেনারেশন বা কোনো কিছু তৈরি হওয়া। তার মানে হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণটা মূলত পেশি উদ্ভূত একটা নিয়ন্ত্রণ, এবং এই যে নিয়ন্ত্রণটা হচ্ছে এই নিয়ন্ত্রণটা হওয়ার তার নির্দিষ্ট কিছু পেশির কার্যক্রমের মাধ্যমেই হবে। এখন কেন নির্দিষ্ট কিছু বললাম? কারণ ধরো হৃৎপিণ্ডের মধ্যে সবগুলো পেশি যদি নিয়ন্ত্রণের কাজ করতে থাকে তাহলে আলটিমেটলি হৃৎপিণ্ডের যেই সার্কুলেটরি সিস্টেমের যে কাজটা, অর্থাৎ তার নিজের সংকোচন প্রসারণের যে বিষয়টা, সেটা নিশ্চয়ই সঠিকভাবে হবে না। সুতরাং নিয়ন্ত্রণের জন্য একটা নির্দিষ্ট পার্ট থাকবে, সেখান থেকে কোনো একটা সিগন্যাল আসবে এবং তার মাধ্যমে হৃৎপিণ্ডে যতগুলো পেশি রয়েছে সেগুলোতে সংকোচন বা প্রসারণে কোনো একটি কাজ হবে। আচ্ছা, হৃৎপিণ্ডের এই মায়োজেনিক নিয়ন্ত্রণ এটিকে আমরা যদি সংজ্ঞায় আনতে চাই, তবে আমাদের বইয়ের যে সংজ্ঞাটি রয়েছে সেটিকে যদি আমরা একটু উল্লেখ করি, যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়াকেই মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। আচ্ছা, এখন হৃৎপিণ্ডের যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়া, আমি অলরেডি বলেছি যে এই কাজটি করবে একটি বিশেষ ধরনের হৃৎপেশি। হৃৎপিণ্ডের মধ্যেই যে হৃৎপেশিগুলো রয়েছে তাদের মধ্যে একটা বিশেষ টাইপ রয়েছে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। এখন এই সংযোগী টিস্যু যেটা, এই সংযোগী টিস্যু আবার 4 ধরনের বা 4টা তাদের পজিশন অনুসারে আলাদা করা হয়েছে। আমরা 4টি ধরন আকারে বর্ণনা করে থাকি। প্রথমেই হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, এটাকে আমরা বলতেছি সাইনোঅ্যাট্রিয়াল নোড। তারপরে আমাদের দ্বিতীয় যেটি আসে সেটি হচ্ছে এবি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তারপরে আমরা পড়ব হচ্ছে বান্ডল অফ হিস এবং পার্কিনজি তন্তু সম্পর্কে। এখন দেখো, সংযোগী বা জাংশনাল টিস্যু, এই বিশেষ ধরনের টিস্যুগুলোই যেহেতু হৃৎপিণ্ডের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেছে, তার মানে এদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা বিশেষ ধরনের ক্যারেক্টারিস্টিক আছে। আচ্ছা, তার আগে বোঝা দরকার যে
এই ক্যারেক্টারিস্টিকটা বা তাদের এই নিয়ন্ত্রণের প্রসেসটার মধ্যে ইম্পর্টেন্ট জায়গাটা কোনটা? হৃৎপিণ্ডের মধ্যে হৃৎপেশি থাকে। তো এই হৃৎপেশিগুলো বা আমাদের যে বডির পেশিগুলো, এগুলোর মেইন কাজটা কি? তুমি যদি একটু চিন্তা করে দেখো, পেশি দুইটা কাজ করে। একটা হচ্ছে সে সংকোচন হয়, আরেকটি হচ্ছে প্রসারণ হয়। একটা পেশি সংকোচন এবং প্রসারণের মাধ্যমেই কিন্তু তার কার্যকলাপ সম্পন্ন করে। যেমন তুমি যদি তোমার ঐচ্ছিক পেশির কথাই চিন্তা করো, তোমার হাতের যে কনুই সন্ধি রয়েছে, সেটাকে তুমি যদি সংকুচিত এবং প্রসারিত মানে একটু ভাঁজ করার চেষ্টা করো বা সোজা করার চেষ্টা করো, তখন তোমার এই কনুইয়ের উপরের দিকে হিউমেরাসের যে দুটো পেশি, বাইসেপস এবং ট্রাইসেপস, সেগুলো সংকোচন এবং প্রসারণের মাধ্যমেই কিন্তু তোমার এই হাতের মুভমেন্টটা সম্ভব করতেছে। এবং তুমি যদি পেশিগুলোর কার্যকলাপ একটু খেয়াল করে দেখো, দেখবা সব পেশিরই দুইটা কাজ মেইনলি, মানে তার কাজগুলো দুইটা প্রসেসই সম্পন্ন হবে, একটা হচ্ছে সংকোচন আর একটা হচ্ছে প্রসারণ। এখন এই সংকোচন অ্যাকচুয়ালি কিভাবে হয়? এই পেশিগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সিগন্যাল আছে। এখন এই সিগন্যালটা আবার কিভাবে আসে? পেশি যে তন্তু রয়েছে বা পেশি যে কোষগুলো রয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি সার্কোমিয়ার, সেই সার্কোমিয়ারের মধ্যে একটা অ্যাকশন পটেনশিয়ালের উৎপত্তি হয়। এবং এই যে অ্যাকশন পটেনশিয়াল, এটাই হচ্ছে ওই পেশিটাকে সংকুচিত করায়। এবং এই অ্যাকশন পটেনশিয়ালটা যখন একটা সার্টেন টাইমে পেশির জন্য অ্যাকশন পটেনশিয়ালটা যখন রিল্যাক্স হয়ে যায়, পেশিটা রিল্যাক্স হয়ে যায়, তখন সেটার প্রসারণ ঘটে। আচ্ছা, হৃৎপেশির ক্ষেত্রে আমরা একই ধরনের ঘটনাই দেখব। এখানেও সংকোচন প্রসারণ হবে, এখানেও অ্যাকশন পটেনশিয়ালের একটা ঘটনা আছে। এবং সেজন্য এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এখান থেকে যে জাংশনাল টিস্যুটা শুরু হয়, এই জায়গায় একটা অ্যাকশন পটেনশিয়ালের উৎপত্তি ঘটে, যেটাই পেশিটাকে সংকুচিত করানোর জন্য অনুপ্রেরণা দেয়। এবং পরবর্তীতে পেশি সংকোচন হওয়ার পরে একটা সময় তার যখন ওই অ্যাকশন পটেনশিয়ালটা থাকবে না, তখন হচ্ছে সে ধীরে ধীরে প্রসারিত হয় বা রিল্যাক্সড হয়। আচ্ছা, এখন আমরা যদি একটু ইন ডিটেইলসে যাই এই জাংশনাল টিস্যু সম্পর্কে, তুমি আমাদের আসতে হয় এসএ নোডে। আচ্ছা, এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটা অলরেডি আমরা জানি যে একটি রূপান্তরিত হৃৎপেশি। এখন এই রূপান্তরিত হৃৎপেশি এটা অ্যাকচুয়ালি থাকে কোথায়? এটির অবস্থান হচ্ছে আমাদের ডান অ্যাট্রিয়ামে। ডান অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভা, যেটা এর সংযোগস্থলে থাকবে হচ্ছে এসএ নোড। ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে এসএ নোড থাকবে। যদি আমরা একটা চিত্রে দেখি, তবে এটা যদি হৃৎপিণ্ড হয়, আমাদের এদিক থেকে চিত্রে আমরা বাম পাশে দেখবো, মানে হৃৎপিণ্ডের চিত্রটাতে অবশ্যই বাম দিক থেকে আমরা ডানের হিসাব করতে হয়। সো বাম দিক থেকে এটি হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এরপর এটি হচ্ছে বাম অ্যাট্রিয়াম, নিচের দিকে ডান অলিন্দ, পাশে হচ্ছে বাম অলিন্দ দেখা যাচ্ছে। আর এই যে ডান অ্যাট্রিয়াম, এখানে দুটো শিরা উন্মুক্ত হচ্ছে, আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে এই যে নিচ থেকে আসতেছে, আর একটি হচ্ছে উপরের দিক থেকে আসতেছে। উপরের দিক থেকে যেটি আসতেছে সেটিকে আমরা বলে থাকি সুপিরিয়র ভেনা কাভা, আর নিচের দিক থেকে যেটি আসে সেটিকে আমরা বলে থাকি ইনফিরিয়র ভেনা কাভা। এখন আমাদের এই যে ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভা, তার সংযোগস্থলে এই যে এখানেই আছে হচ্ছে আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোড অর এসএ নোড। এবার এই এসএ নোড, এটার আকৃতি কেমন বা এটি দেখতে কেমন? রূপান্তরিত হৃৎপেশি হওয়ার কারণে এটি আকৃতি একটু ভিন্ন রকম, এবং এটি দেখতে হচ্ছে 15 মিলিমিটার লম্বা, 10 থেকে 15 মিলিমিটার লম্বা, 3 মিলিমিটার চড়া এবং 1 মিলিমিটার হচ্ছে পুরু। এসএ নোড অবস্থান এবং আকৃতি সম্পর্কে আমরা জানলাম। এখন এই এসএ নোডটা অ্যাকচুয়ালি কি কাজ করে সেটা সম্পর্কে আমাদের একটু দেখা দরকার। এসএ নোড আমরা জানি যেটি হচ্ছে আমাদের হার্টের পেস মেকার। পেস মেকার বলতে বোঝায় যে কোনো কিছু পেস সৃষ্টি করে বা গতি সৃষ্টি করে। তো এসএ নোড অ্যাকচুয়ালি হার্টের মধ্যে একটা গতি সৃষ্টি করে। কিভাবে? এসএ নোডের মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্যটি আছে সেটি হচ্ছে এটি কার্ডিয়াক ইম্পালস জেনারেট করতে পারে। কার্ডিয়াক ইম্পালস, এটি বলতে কি বোঝাচ্ছি? এটি হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস। এখন ইলেকট্রিক্যাল ইম্পালসটা কিরকম? আমরা তো আমাদের বাসায় ইলেকট্রিসিটি দেখে থাকি। এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা কি সেরকম? আসলে হতে পারে কিছুটা ওরকমই, কিন্তু তার আমাদের বাসার যেই ফ্যান লাইট গুলো চলতেছে, এত শক্তিশালী কোনো ইলেকট্রিক্যাল ইম্পালস না। এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা আসলে চলতেছে সেলের মধ্যে। আমাদের সেলের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হতে পারে, এবং আমাদের মাসেলের ক্ষেত্রে এই ইলেকট্রিক্যাল ইম্পালসটাই আমাদের মাসেলগুলোর সংকোচন এবং প্রসারণকে নিয়ন্ত্রণ করে। এখন এই ইলেকট্রিক্যাল ইম্পালস এটা আসলে কেন হয়? এটা হওয়ার কারণ হলো আমরা জানি যে আমাদের সেলের মধ্যে
বিভিন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, এবং এই ক্যাটায়ন অ্যানায়নে নিশ্চয়ই একটা চার্জ আছে। এই চার্জ থাকার কারণে সেলের মধ্যে যে লিকুইডটা থাকে বা সেলের মধ্যে যে ফ্লুইড পার্টটা থাকে, সেই ফ্লুইড পার্টের মধ্যে এই ক্যাটায়ন অ্যানায়ন বা চার্জের একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, আর সেলের বাইরের ফ্লুইডটার মধ্যে আবার একটা নির্দিষ্ট পরিমাণের চার্জ বা ক্যাটায়ন অ্যানায়ন থাকে। এখন এই যে চার্জের ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে মূলত কাজে লাগিয়ে এক ধরনের অ্যাকশন পটেনশিয়ালে জেনারেট হয়। এখন আমরা তো জানি পটেনশিয়াল মানে হচ্ছে বিভব। এই সেলের মধ্যে এমন কিছু থাকবে যেটা আসলে এই ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করাবে, এটা কিন্তু আমরা পটেনশিয়াল বা বিভব বলি। তো এই নির্দিষ্ট একটা সেলের মধ্যে যদি ধরো নেগেটিভিটি থাকে, নেগেটিভ কিছু থাকে, নেগেটিভ চার্জ অনেক বেশি, বাইরে অনেক পজিটিভ চার্জ আছে। তো এখন ধরো এই সেলের মধ্যে এমন কিছু একটা জেনারেট হয়ে গেল বা এমন কোনো একটা কার্যক্রম হলো যার কারণে এই নেগেটিভিটিটা বাইরের দিকে আসা শুরু করলো, পজিটিভিটিটা ভিতরের দিকে গেল, যার ফলে আলটিমেটলি এই সেলটার মধ্যে কিছুটা ইলেকট্রিক্যাল ইম্পালসের বা সৃষ্টি হলো এবং এই ইলেকট্রিক্যাল একটা নিউট্রালিটি আসা শুরু করলো। তাহলে এই যে চার্জের যে প্রবাহটা হচ্ছে, এর কারণে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হওয়া, এই জিনিসটা আমাদের মূলত অ্যাকশন পটেনশিয়ালের সাথে রিলেটেড। এখন অ্যাকশন পটেনশিয়াল মেইনলি হলো এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নের কথা বললাম, এর মধ্যে আমাদের মাসেলগুলোতে কিছু ক্যাটায়ন থাকে যেটার প্রবাহের কারণেই মূলত অ্যাকশন পটেনশিয়ালের উদ্ভব হয়। এসএ নোডের ক্ষেত্রে এটা যখন রেস্টিং অবস্থায় থাকে তখন তার মেমব্রেনের মধ্যে, অর্থাৎ মাসেলগুলোর যে মেমব্রেনটা রয়েছে, সেলুলার মেমব্রেন, সেই মেমব্রেনের মধ্যে একটা ইলেকট্রিক্যাল পটেনশিয়ালের সৃষ্টি হয়। কেন এটা তৈরি হলো? ওই যে আমরা বলেছিলাম যে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে চার্জ থাকে, সেই চার্জের একটা ইমব্যালেন্স থাকে সেলুলার ফ্লুইড এবং সেলের বাইরের ফ্লুইডের মধ্যে। তো এসি নোডের ক্ষেত্রেও যে মাসেলগুলো রয়েছে তাদের মেমব্রেনের বাইরে যেই ক্যাটায়ন বা অ্যানায়ন রয়েছে সেটার যে পরিমাণটা সেটা তার সেলের মধ্যে পরিমাণের থেকে হয়তো কম বেশি। এই জন্য সেখানে একটা ইমব্যালেন্স আছে এই চার্জের যেখানে ইমব্যালেন্স আছে সেখানেই কিন্তু পটেনশিয়াল আছে, কারণ চার্জ কিন্তু বেশি চার্জ থেকে কম চার্জের দিকে যাবে। তো এই যে এখন এই পটেনশিয়ালটা আছে, এই পটেনশিয়ালটা একটা নির্দিষ্ট পরিমাণে এসএ নোডের মধ্যে থাকতে হয়, তখনই হচ্ছে এটা একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। এসএ নোডের রেস্টিং মেমব্রেনের মধ্যে যে দেখা যায় যে একটা নেগেটিভ পটেনশিয়াল আছে। তো এই যে নেগেটিভ পটেনশিয়াল থাকা অবস্থায় এসএ নোড যেটা চায় যে এই নেগেটিভটাকে ধীরে ধীরে পজিটিভিটির দিকে আনতে। এখন এসএ নোডের এই নেগেটিভ পটেনশিয়াল কেন তৈরি হলো? এর কারণ হচ্ছে সোডিয়াম। মূলত সোডিয়ামের একটা ইমব্যালেন্স দেখা যায় এসএ নোডের সেলুলার মেমব্রেনের মধ্যে আর এই সেলুলার মেমব্রেনের বাইরের ফ্লুইডের মধ্যে। সেলুলার মেমব্রেনের বাইরের ফ্লুইডে এই সোডিয়াম প্লাসটা অনেক বেশি থাকে এবং এসএ নোডের যে মেমব্রেন সেখানে এই সোডিয়াম প্লাসের পরিমাণটা কম থাকে, যে কারণে হচ্ছে মেমব্রেনে একটা নেগেটিভ পটেনশিয়াল তৈরি হয়। তো এসএ নোডের মধ্যে আবার কিছু পাম্প আছে যেগুলো এই সোডিয়ামটাকে বাইরে বের করে দিতে পারে, সেলুলার ফ্লুইড থেকে এক্সট্রা সেলুলার ফ্লুইডে বের করে দিতে পারে। তো সেলুলার ফ্লুইড থেকে যদি এক্সট্রা সেলুলার ফ্লুইডে এই সোডিয়াম প্লাসটা বের হয়ে যায়, স্বাভাবিকভাবে সেখানে এই নেগেটিভ পটেনশিয়ালটা ধীরে ধীরে পজিটিভিটির দিকে চলে আসবে। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি ধীরে ঘটে না, ঘটনাটা অনেক দ্রুত ঘটে। এবং এখানে কিন্তু আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখো এই চিত্রের মধ্যেও একটা কার্ভ দেওয়া আছে এসএ নোড দিয়ে। এই যে একটা কার্ভ, এখানে এই যে -100 লেখা আর এখানে একটা 0 লেখা, এর কারণ হলো এই -100 দিয়ে -100 মিলিভোল্ট এরকম একটা পটেনশিয়াল বোঝাচ্ছে, আর 0 দিয়ে 0 মিলিভোল্ট পটেনশিয়াল বোঝাচ্ছে। তো যেটা দেখা যাচ্ছে যে এসএ নোড শুরুর দিকে এরকম একটা নেগেটিভ চার্জে ছিল, শুরুর দিকে নেগেটিভ চার্জে ছিল এবং পরে হঠাৎ করে এটা জাম্প করলো উপরের দিকে, পজিটিভিটির দিকে। এই যে জাম্প করাটা, এটাকে আমরা বলে থাকি ডিপোলারাইজেশন। এবং ডিপোলারাইজেশন হয়ে আবার এটা পরবর্তীতে ধীরে ধীরে তার রেস্টিং অবস্থায় ফেরত আসে। কেননা আমরা তো এটা চাই না যে একটা মাসেল সবসময় হচ্ছে এরকম তার যে ব্যালেন্সটা ছিল সেটাকে নষ্ট করে দিকে। আমরা মনে রাখবো যে সকল সেলেই হোমিওস্ট্যাসিস বজায় রাখতে চাই, তার যে নর্মাল যে লেভেলটা সেই লেভেলটাকে বজায় রাখতে চাই। যদিও একটা সার্টেন ঘটনা এখানে ঘটতেছে, কিন্তু আলটিমেটলি এসএ নোডের মধ্যে কিন্তু আবার ওই লেভেলটা, মানে তার সেলুলার মেমব্রেনের মধ্যে বা সেলের মধ্যে যে ক্যাটায়ন অ্যানায়নের লেভেলটা সেটা কিন্তু আবার সমান হয়ে আসবে। তো বিষয়টা যদি একটু কমপ্লেক্স, আমি একদম ডিটেলসে যাচ্ছি না, কারণ এই ডিটেলসে চলে গেলে এটা হচ্ছে একদম মেডিকেলের একটা পড়া হয়ে যায়। সো আমি চেষ্টা করতেছি তোমাদের একটু কনসেপ্ট দেওয়ার জন্য যে পেসমেকারটা আসলে কিভাবে কাজ করে। অ্যাকশন পটেনশিয়াল ওয়ার্ডটা আমাদের বইতে দেওয়া আছে ঠিকই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না যে অ্যাকশন পটেনশিয়াল কিভাবে কাজ করতেছে। তো আমি সেই বিষয়ে একটু কথা বলতেছি এই জায়গায়। তো এই এসএ নোডটার এই উপরের দিকে ডিপোলারাইজেশন হওয়ার পরে সেটা আবার রিপোলারাইজেশন হয়ে তার নর্মাল অবস্থায় ব্যাক করতেছে। এখন এই যে ঘটনাটা হলো, এটা কি আমরা এই ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন এগুলোকে একত্রে আমরা বলে থাকি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল যখন তৈরি হয় তখন এই এসএ নোড তার এই ইম্পালসটাকে, অ্যাকশন পটেনশিয়াল তৈরি হওয়াতে কিন্তু এই যে দেখো একটা ইলেকট্রিক্যাল চেঞ্জ হয়েছে না, নেগেটিভ থেকে পজিটিভিটি দিয়ে গেছে না, এই চেঞ্জটার যে ইম্পালসটা সেটা পুরো হৃৎপেশিতে ছড়িয়ে দেয়। এবং যখনই
এই ইম্পালসটা হৃৎপেশিতে ছড়ানো শুরু করে। অ্যাকশন পটেনশিয়াল ইম্পালস হৃৎপেশিতে ছড়ালে সেই হৃৎপেশিটা সংকুচিত হওয়া শুরু করে। তাহলে ইম্পালস ছড়িয়ে যেতে থাকলে হৃৎপেশিটা হচ্ছে সংকুচিত হবে। আচ্ছা, সুতরাং আমরা এটা বুঝে গেলাম যে এই এসএ নোডের অ্যাকশন পটেনশিয়ালের কারণে যে পেজটা সৃষ্টি হবে, ইম্পালসটা সৃষ্টি হবে, সেটা হৃৎপিণ্ডের সংকোচন ঘটানোর মূল ভূমিকা পালন করবে। আচ্ছা, এখন এসএ নোড যেই ইম্পালসটা তৈরি করলো, এই ইম্পালসটাকে কিন্তু প্রবাহিত করতে হবে সমগ্র হৃৎপিণ্ডে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখে আসলাম এসএ নোডটা শুধুমাত্র অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার একটা সার্টেইন পার্টে অবস্থান করতেছে। এটা কিন্তু ছোট্ট একটা জায়গা, ছোট একটা কি বলবো, একটা শিমের বিচির মতো ওভাল শেপড একটা এসএ নোড অবস্থান করতেছে। কিন্তু এতটুকু পার্টি যদি শুধু হৃৎপিণ্ডে এক্সাইটেড হয়, তাহলে কিন্তু হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকল এগুলো থেকে অ্যাকচুয়ালি এই রক্তটা কিন্তু কখনোই পালমোনারি ধমনী বা পালমোনারি শিরা দিয়ে অ্যাট্রিয়ামে আসা বা এই ধরনের কোনো ঘটনাই আসলে ঘটবে না। সুতরাং এই পুরো হৃৎপিণ্ডের মধ্যে ইম্পালসটা চলে যাওয়া দরকার, সংকোচন হওয়া দরকার। আমরা কিন্তু প্রথমেই বলেছি যে পেশি সংকুচিত হয়, আবার হচ্ছে রিল্যাক্স হয় বা প্রসারিত হয়। সুতরাং সংকোচন ঘটনাটা যখনই ঘটবে তখন তো আবার পরবর্তীতে প্রসারণের ঘটনাটাও আসবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই যে এসএ নোডের ইলেকট্রিক্যাল ইম্পালস, এটা একটা তরঙ্গ আকারে সঞ্চালিত হওয়া শুরু করে এবং এটা 3টা প্যাথওয়ে দিয়ে চলে যায় হচ্ছে এভি নোডে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে। এখন আমরা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড সম্পর্কে একটু জানবো। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড এইটাও একটা জাংশনাল টিস্যু। এসএ নোডের মতোই একই ধরনের কাজ করতে পারে, তবে এসএ নোডের পেসমেকার হিসেবে তার এফিসিয়েন্সি অনেক বেশি। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড সাধারণত এসএ নোড কার্যক্ষম থাকা অবস্থায় নিজে কোনো ইম্পালস জেনারেট করে না। এভি নোডটা শুধু ওই এসএ নোডের ইম্পালসটাকে পরিবহন করে। তো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড এটার অবস্থানটা কোথায়? এটার অবস্থান হচ্ছে ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরে। অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের প্রাচীরে। এখন এই যে এভি নোডটা, এটা যেহেতু এসএ নোডের প্রদত্ত যে ইম্পালসটা সেটাকে সংবহন করবে, সুতরাং এর মধ্যেও নিশ্চয়ই অ্যাকশন পটেনশিয়ালের জেনারেশন হবে। এই অ্যাকশন পটেনশিয়ালটা পরবর্তীতে আবার এভি নোড হয়ে অন্য কিছুর মধ্য দিয়ে সমগ্র হৃৎপিণ্ডে যাবে। এভি নোড যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতেছে ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝখানে, তাই এটা কিন্তু পুরো হৃৎপিণ্ডে এখনো সংবহন করে দেয় নাই। এটা শুধুমাত্র এখনো ডান অ্যাট্রিয়ামের মধ্যেই সংবহন করছে অ্যাকশন পটেনশিয়ালটাকে। এসএ নোড থেকে যখনই আসলে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়ে যাচ্ছে, তখনই ডান অ্যাট্রিয়ামের সংকোচন হওয়া শুরু হবে। এখন দেখো, যেহেতু ডান অ্যাট্রিয়ামের সংকোচন হচ্ছে, এভি নোডে আসতেছে, এই এসএ নোড থেকে এভি নোডে আসার একটা নির্দিষ্ট সময় আছে। এসএ নোড থেকে এভি নোডে আসতে সময় লাগবে হচ্ছে তোমার 0.03 সেকেন্ড। এটা আমাদের বইতে এখনো ভুল দেওয়া আছে, হয়তো 0.3 দেওয়া আজমল স্যারের বইতে। আমরা এটা মনে রাখবো 0.03 সেকেন্ড। আচ্ছা, 0.03 সেকেন্ডে এভি নোডে পৌঁছালো। কিন্তু আমরা বইতে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এই এভি নোডে সিগন্যালটা বেশ কিছুক্ষণ অবস্থান করে এবং সেই অবস্থানের সময়টা হচ্ছে 0.09 সেকেন্ড, যেটাকে আমরা বলে থাকি এভি নোডাল ডিলে, যেটা হচ্ছে 0.09 সেকেন্ড। এখন কেন এরকম একটা ডিলে হতে গেল? এর কারণ হচ্ছে এসএ নোডে আমি বলেছি যখন এসএ নোডে ইম্পালস হচ্ছে তখন এই হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম যেটা, ডান অ্যাট্রিয়াম যেটা, সেটা কিন্তু অলরেডি সংকোচন হওয়া শুরু করেছে। আচ্ছা, এখানে একটা আরেকটা ইনফরমেশন যেটা তোমার বইতে নাই, বাট এটা আমরা জেনে রাখবো যে ডান অ্যাট্রিয়ামে যখন এসএ নোড ইম্পালস দিল সংকোচন হওয়ার জন্য, এটা কিন্তু একই সাথে বাম অ্যাট্রিয়ামে ছড়িয়ে যায়। কারণ হচ্ছে বাম অ্যাট্রিয়াম ডান অ্যাট্রিয়ামের মধ্যে এসএ নোডের একটা কানেকশন থাকে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু একটা লাইন দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, সো এখানেও একটা জাংশনাল টিস্যু কানেকশন আছে, যে কারণে একই সাথে বাম ও ডান অ্যাট্রিয়াম সংকুচিত হওয়া শুরু করে। এসএ নোডের সিগন্যালের কারণে ডান বাম অ্যাট্রিয়াম সংকুচিত হচ্ছে এবং রক্ত কি করতেছে? সংকোচনের কারণে, সিস্টোলের কারণে রক্তটা হচ্ছে এই যে ভিতরের দিকে আসা শুরু করতেছে, তাই না? এই ভেন্ট্রিকলের দিকে আসা শুরু করতেছে অ্যাট্রিয়াম থেকে। তো এভি নোডের মধ্যে যখন ইম্পালসটা আসে তখন সেটা কিছুক্ষণ ওয়েট করে। কেন ওয়েট করে? কারণ এই অ্যাট্রিয়াম যে ফাঁকা হচ্ছে তার তো একটা সময় লাগবে। ইলেকট্রিক্যাল ইম্পালস কিন্তু অনেক দ্রুত প্রবাহ হয়ে যায়, তাই না? সো এটাকে আটকে রাখার একটাই মেইন কারণ হলো এই রক্তটা যেন সঠিকভাবে প্রবাহিত হয়ে ভেন্ট্রিকলটাকে ফিল আপ করতে পারে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যেতে পারে এবং সময় মতো এই অ্যাট্রিয়ামটা বন্ধ হয়ে তার এই ভালভগুলো ক্লোজ করতে পারে। তো অ্যাট্রিয়াম এই যে সংকুচিত হয়ে ভেন্ট্রিকলে রক্তটা পাঠাইয়া দিল, এতটুকুর জন্য যে সময়টা প্রয়োজন হলো সেটার জন্য এপিনোডাল ডিলেটা দেখা যাবে। এপিনোডাল ডিলে যদি না থাকতো তখন একটা ক্লিনিক্যাল কন্ডিশন হয়ে যেত। কি হতো? দেখা যেত যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল একসাথে সংকুচিত হয়ে যাচ্ছে। তখন কিন্তু রক্ত মিক্সচার হয়ে যেত। আমরা কিন্তু সেটা চাই না। আমরা তো চাই যে অ্যাট্রিয়াম থেকে যথাযথভাবে রক্তটা আসুক ভেন্ট্রিকলে, তারপর ভেন্ট্রিকল থেকে সেটা যেখানে যাওয়ার সেখানে যাচ্ছে। তো এইজন্য এভিনোর একটি নির্দিষ্ট সময় এই ইম্পালসটাকে ধরে রাখলো, সেটা হচ্ছে 0.09 সেকেন্ড। এবং তারপরে এভি নোড এই ইম্পালসটাকে পৌঁছিয়ে দিবে
বান্ডেল অফ হিসে। বান্ডেল অফ হিসে যখন পৌঁছাবে তখন এর জন্য সময় লাগবে হচ্ছে 0.04 সেকেন্ড। বান্ডেল অফ হিস পর্যন্ত পৌঁছাতে 0.04 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, তো এসএ নোড এবং এবি নোড এরা কিন্তু যথেষ্ট সময় নিয়ে বান্ডেল অফ হিস পর্যন্ত সিগন্যালটা পৌঁছে দিয়েছে। এখনো কিন্তু এই সিগন্যালটা কোথায় আছে? এই যে এই পর্যন্ত আসছে, হৃৎপিণ্ড অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝামাঝি জায়গা পর্যন্ত আসছে। এখনো কিন্তু ভেন্ট্রিকলে সিগন্যালটা ছড়ায় পড়ে নাই। বান্ডেল অফ হিস এবং পার্কিনজি তন্তুর মধ্য দিয়েই এই সিগন্যালটা এখন ছড়িয়ে পড়বে। বান্ডেল অফ হিস এটা হচ্ছে এবি নোড থেকে উদ্ভূত। বান্ডেল অফ হিস এর ক্ষেত্রে দুটো শাখা আমরা দেখে থাকি, একটা হচ্ছে ডান শাখা আর একটা হচ্ছে বাম শাখা। যেহেতু আমাদের দুটো ভেন্ট্রিকল আছে, এই দুটো ভেন্ট্রিকলের ডান ও বাম শাখায় বিভক্ত বান্ডেল অফ হিস সাপ্লাই দিচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসে। আমাদের অ্যাট্রিও ভেন্ট্রিকুলার এবং নোড এবং এসএ নোড এই দুটোর কার্ডিয়াক ইম্পালস এর জন্য 0.03 সেকেন্ড 0.09 সেকেন্ড সময় লাগিয়েছে, কিন্তু এই বান্ডেল অফ হিস এবং পার্কিনজি ফাইবার এরা এত সময় লাগাবে না। এরা খুবই দ্রুত ইলেকট্রিক্যাল ইম্পালসটা পরিবহন করে ফেলে এবং এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা যখন বান্ডেল অফ হিস পার্কিনজি ফাইবার দিয়ে যায় তখন এটা ভেন্ট্রিকলের মধ্যে পৌঁছে যায়। তার পরবর্তীতে ভেন্ট্রিকলেরও সংকোচন হওয়া শুরু করে। সুতরাং সংকোচনের পার্টটা কিন্তু আমরা বুঝে গেলাম যে এসএ নোড থেকে ইম্পালস তৈরি হলো, এবি নোডে আসলো, পরবর্তীতে বান্ডেল অফ হিস হয়ে পার্কিনজি ফাইবার দিয়ে এটা ভেন্ট্রিকলেও ছড়িয়ে গেল। এসএ নোডে যখন ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা তৈরি হলো, অ্যাকশন পটেনশিয়াল তৈরি হলো, তখন সেটা অ্যাট্রিয়ামের সংকোচনের নির্দেশনা প্রদান করে দিল। আর এটা যখন পরবর্তীতে বান্ডেল অফ হিস হয়ে পার্কিনজি ফাইবার হয়ে সেটা যখন ভেন্ট্রিকলের মধ্যে ভেন্ট্রিকলের মাসলগুলোতে পৌঁছে গেল অ্যাকশন পটেনশিয়ালটা, তখন সেখানেও সংকোচন হলো। তার মানে সংকোচনের কাজটা শেষ হয়ে গেছে। এখন দেখো এই যে ইম্পালসটা এসএ নোড থেকে যে এবি নোড হয়ে পার্কিনজি ফাইবার হয়ে গেল, এই সময় নিশ্চয়ই এসএ নোডটাও রেস্টিং একটা অবস্থা ধারণ করেছে। এসএ নোড তো কন্টিনিউয়াসলি যে ইম্পালসটা জেনারেট করছে তা তো না, এর একটা ব্রেক আছে নির্দিষ্ট। আচ্ছা, আমরা তো জানি যে আমাদের হৃৎপিণ্ডে 0.8 সেকেন্ড অ্যাভারেজে হচ্ছে কন্টিনিউয়াসলি হৃদস্পন্দন দিবে। তো এই যে হৃদস্পন্দনটা হচ্ছে এই অনুযায়ী কিন্তু এসএ নোড স্পন্দিত হয়। এসএ নোডের ক্ষেত্রে দেখা যায় যে প্রতি মিনিটে সে 70 থেকে 80 বার হচ্ছে ইম্পালস দিচ্ছে। তার মানে ইম্পালসের মধ্যে নিশ্চয়ই একটা ব্রেক আছে। সেই ব্রেকের মধ্যে এসএ নোডটা আবার তার রেস্টিং অবস্থায় নেগেটিভ চার্জের অবস্থায় ফিরে আসে পটেনশিয়ালটা জেনারেট করার জন্য এবং পরবর্তীতে আবার অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে কন্টিনিউয়াসলি ভাবে হৃৎপিণ্ডের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করছে। সো এসএ নোড থেকে এবি নোড থেকে বান্ডেল অফ হিস থেকে পার্কিনজি তন্তু পর্যন্ত আমাদের এই যে মায়োজেনিক চক্রটা গেল, এর মধ্যে দিয়ে হৃৎপিণ্ডের সংকোচনের ঘটনাটা ঘটলো এবং এসএ নোড এই যে ব্রেকটা যখন নিচ্ছে প্রত্যেকবার ইম্পালস দেওয়ার পরে, তখন এই পেশিগুলো একটা সময় পাচ্ছে নিজেদের যেই সংকুচিত থেকে প্রসারিত হওয়ার জন্য যে রিল্যাক্সেশন প্রসেসটা সেটা করার। সো রিল্যাক্সেশনের মাধ্যমে পেশিগুলো আবার প্রসারিত হওয়ার সুযোগ পাচ্ছে, যেটাকে আমরা ইউজুয়ালি সংকোচন প্রসারণ হিসেবে দেখে থাকি, আমাদের সিস্টোল এবং ডায়াস্টোল হিসেবে হৃৎপিণ্ডের জন্য দেখে থাকি। আচ্ছা, এখন এই যে এসএ নোড এটা যেহেতু পুরো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের কাজগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কাজটি করলো, সেজন্য এসএ নোডকে বলা হয় পেস মেকার অফ দ্য হার্ট, যেটা হচ্ছে হার্টের এই পেসটাকে নির্ধারণ করে দিচ্ছে। এখন দেখো আমাদের লাস্ট পার্ট যেটা হচ্ছে ক্লিনিক্যাল, সেটা হচ্ছে এসএ নোড, এবি নোড, বান্ডেল অফ হিস, পার্কিনজি তন্তু এগুলোর মধ্যে যদি কোনো কারণে পেস মেকার যেটা এটা যদি ঠিকভাবে না কাজ করতে পারে তখন কি হবে? স্বাভাবিকভাবেই অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে না। অ্যাকশন পটেনশিয়াল তৈরি না হলে কি হবে? আমাদের হৃৎপিণ্ড ঠিকভাবে সংকুচিত হবে না। তো হৃৎপিণ্ড যদি সংকুচিত না হয় স্বাভাবিকভাবে হৃদস্পন্দনও চলবে না। তো এই জন্য পেসমেকার যদি কোনো কারণে সমস্যা দেখা দেয় তখন এই পেসমেকারটাকে চেঞ্জ করে নিতে হয় একটা কৃত্রিম পেসমেকার দিয়ে। এসএ নোড আমাদের প্রাকৃতিক পেসমেকার, যদি সেখানে কোনো সমস্যা হয় তখন এটা কৃত্রিম পেসমেকার আমাদের ব্যবহার করতে হয়। এখানে আরেকটি বিষয় বলে রাখা যায়, সেটি হচ্ছে এসএ নোড যদি কখনো কাজ করতে না পারে ঠিকভাবে তখন এসএ নোডের কাজটা এবি নোড করতে পারে। যদিও এসএ নোডের মতো এত এফিসিয়েন্টলি করবে না, এবি নোডের এই যে ইম্পালস তৈরি করা সেটার রেটটা একটু কম, সেটা অ্যারাউন্ড 40 to 50 ইম্পালস পার মিনিট এভাবে তৈরি করে, যেখানে এসএ নোড কিন্তু 70 to 80 করতেছিল। সো এই এবি নোডটা কিন্তু এসএ নোডের মতো কাজ করতে পারে ইন কেস অফ এসএ নোড যদি কাজ না করে। তো এক্ষেত্রে এবি নোডকে এই জন্য বলা হয় রিজার্ভ পেসমেকার। রিজার্ভ পেসমেকার। তো আমরা এই জিনিসটা মনে রাখবো যে এবি নোডটা হচ্ছে রিজার্ভ পেসমেকার। এবং কেন রিজার্ভ পেসমেকার? কারণ এসএ নোড যদি কোনো কারণে ফাংশনালি ঠিকভাবে না চলে তখন এবি নোডটা হৃৎপিণ্ডের ফাংশনটা বজায় রাখবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে এই এসএ নোডটা ঠিকভাবে কাজ না করলে আমাদের চিকিৎসার আশ্রয় নিতে হয়, তখন আমাদের কৃত্রিম পেসমেকার ব্যবহার করতে হয়। কৃত্রিম পেসমেকারের ক্ষেত্রে আমাদের একটা যন্ত্র থাকে, সেটা কিছু লিড থাকে, সেগুলো বসিয়ে পরবর্তীতে হচ্ছে একজন পেশেন্টের চিকিৎসা করানো হয়। এই টপিকটা হচ্ছে আমরা নেক্সট দিনের জন্য রাখবো। তোমরা যদি নেক্সট ভিডিওতে কৃত্রিম পেসমেকার সম্পর্কে জানতে চাও আমরা আরো ইন ডিটেলসে যাব। এছাড়া যদি এই চ্যাপ্টারের আরো তোমরা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে আপলোড দিব।
আর আজকে ক্লাসটা একটু আমরা চেষ্টা করেছি ইন ডিটেলসে যাওয়ার, একটু ইনডেপথে যাওয়ার, যে আসলে কোন জিনিসটা কিভাবে কাজ করে, কেন অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে এসএনও জেনারেট করলো এবং এই বিষয় সম্পর্কে। তো ক্লাসটা যদি একটু তোমার কাছে কঠিন মনে হয়, তবে আমরা একটু চেষ্টা করবো এটার বেসিক যে ভিডিওটা সেটা আরো একটু বড় ছিল, সেটা আমরা আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমরা সেই বেসিক ভিডিওটা নিয়ে আসার জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা শর্ট ফর্ম সেটারই। তো নেক্সট আমাদের প্ল্যান আছে এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে কাইন্ডলি এগুলো শেয়ার করবা। আর আমরা চেষ্টা করব তোমাদের ফেসবুক গ্রুপটিও অ্যাক্টিভ করার জন্য। রুট একাডেমি ফেসবুক গ্রুপে আমরা এখন থেকে কোয়েশ্চেন নেওয়া শুরু করবো। আমরা ভিডিও দিচ্ছি, তোমাদের থেকেও কোয়েশ্চেন নিব, সেই কোয়েশ্চেনগুলো আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকে ক্লাসটা এখানেই রাখতেছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।